আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মোস্ট ওয়ান্টেড মুভি কুলির এক্সপ্লেনেশন। এই মুভির প্রতিটি মুহূর্তে আছে আবেগ, অ্যাকশন আর আগুনের মতো উত্তেজনা, যেখানে এক সাধারণ শ্রমিকের গল্প হয়ে ওঠে ন্যায় আর প্রতিশোধের লড়াই। ভাই রে ভাই, কি নেই এতে! তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কুলি মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিশাখা পোর্ট নামের কিংপিং ওয়াজিস্টিক পোর্ট। এখানে একটা ভয়েস ওভারে আমরা জানতে পারি এই পোর্ট সরকারের কাছ থেকে 90 বছরের জন্য লিজ নিয়েছে সাইমন নামের এক ব্যক্তি। এই পোর্টের সব সেকশন মিলিয়ে প্রায় 14,000 লোক এখানে কাজ করে। সাইমন তার কোম্পানির জন্য এই পোর্টটি লিজ নিয়েছে। সেখানে বিভিন্ন ইললিগাল মালামাল স্মাগলিং করা হয়, যার মধ্যে সবচেয়ে বেশি যেটা স্মাগলিং করা হতো সেটা ছিল বিভিন্ন ধরনের লাক্সারি ওয়াচ, যেটা কিনা গোল্ড ডায়মন্ডের থেকেও বেশি দামি। এই পোর্টে যেসব কর্মচারী রয়েছে তাদের প্রথমে মেডিকেল টেস্ট করানো হয়। এছাড়াও প্রতিটি পর্যায়ে লোক সেট করা আছে যারা বিভিন্নভাবে কর্মচারীদের উপরে নজর রাখে। এরপর সিন চলে যায় সিভিল পুলিশ অফিসারের কাছে। সেখানে এই লোকটি পোর্টের সব খবর পুলিশকে ট্রান্সফার করে। লোকটি পুলিশকে জানায় ওখানে সবার বস হলো দয়ালাম, সবাই তাকে দয়া বলে ডাকে। পোর্টের সবকিছু সাইমনের পরে এই দয়াই সামলায়। দয়া আর সাইমন তাদের এই পোর্টের সিন্ডিকেট ব্যবসা এমনভাবে সামলায় যে আজ পর্যন্ত কেউ তাদের এই কাজ সম্বন্ধে জানতে পারেনি। আর পুলিশ এই সিন্ডিকেটদের ধরার জন্য পোর্টে এই ইনফর্মারকে পাঠিয়েছে। সে পোর্টে দীর্ঘ 8 মাস কুলির কাজ করে এইসব ইনফরমেশন পুলিশকে দেয়। পরের দিন যখন পুলিশের ইনফর্মার কুলি বেশে আবারও পোর্টে উপস্থিত হয়, তখন সাইমনের ছেলে অর্জুন তাকে এসে বলে এই পোর্টের পুলিশ ইনফর্মার কুলির বেশে আছে, আর সেই কুলির নাম্বারও দয়াকে বলে দেয়। দয়া তখন তার হ্যান্ড মাইক দিয়ে সমস্ত কুলিদের একত্রিত করে। এরপর 136 নম্বর কুলিকে ডেকে পাঠায়। তখন ইনফর্মার বেরিয়ে আসে। প্রথমে সে পুলিশের ইনফর্মার সেটা স্বীকার না করলেও একসময় স্বীকার করে ফেলে, কারণ তার স্ত্রী আর সন্তানকে দয়ার লোক অপহরণ করেছিল। ইনফর্মার সত্যি স্বীকার করার পরেও দয়ার লোক তার স্ত্রী সন্তানকে মেরে ফেলে। এরপর দয়া সকলের সামনে পুলিশ ইনফর্মারকেও মেরে ফেলে। এর মধ্যে দয়ার কাছে খবর আসে যে তাদের কর্মীদের মধ্যে আরও একজন ইনফর্মার রয়েছে। তাই দয়া সবাইকে উদ্দেশ্য করে বলে কেউ যদি ওই ইনফর্মারকে ধরিয়ে দিতে পারে তাহলে তাকে সে 2 কোটি টাকা উপহার দেবে। এরপর মুভির সিন চলে যায় চেন্নাইয়ের একটা বড় বোর্ডিং মেনশনে। সেই মেনশনের মালিকের নাম দেবা। দেবা তার মেনশনে থাকার জন্য কিছু রুলস তৈরি করে রেখেছে, মানে যে বা যারা এই মেনশনে ভাড়া থাকবে তাদের কেউই এই মেনশনের ভেতরে মদ্যপান করতে পারবে না। দেবার কথাবার্তায় এবং তার চালচলনে মেনশনের সবাই তাকে ভয় পায়। দেবা যতই কড়া মাইন্ডেড হোক না কেন, সে বছরে একদিন সবাইকে নিয়ে উৎসবে মেতে থাকে। এই দিনটাকে তারা মেনশন ডে বলে। এই মেনশনে আবার একজন ম্যানেজারও রয়েছে, যাকে কিনা সবাই মেনশন ডেতে দেবার সাথে কথা বলেই মদ্যপান করার পারমিশন নিতে বলে। ম্যানেজার সকল ভাড়াটিয়াদের কথাই দেবার কাছে এই প্রস্তাব দিলেই দেবা তাতে রাজি হয়ে যায়। আজ তো ছুটির দিন, কোথাও কিছু পাবে না, তাই তাদের লুকানো যত ড্রিঙ্ক আছে দেবা তাদের সব একত্রিত করতে বলে। দেবা জানতো তার অজান্তে কিছু ভাড়াটিয়া লুকিয়ে লুকিয়ে মদ খেত। এরপর দেবার কথা মতো মেনশনের সব ভাড়াটিয়া তাদের লুকিয়ে রাখা ড্রিঙ্ক একটা বড় পাত্রে একত্রিত করে। এবার দেবা এসে সবাইকে চিয়ার্স বলে সেই পাত্রটি লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তখন মেনশনে থাকা সবাই বুঝতে পারে দেবা থাকতে তাদের এই আশা আর কখনো পূরণ হবে না। মেনশনে উৎসব চলাকালে একটা লোক এসে দেবাকে বলে তার বন্ধু রাজশেখর মারা গেছে। এটা শুনে দেবা রাজশেখরের বাড়ি চলে যায়। সেখানে রাজশেখরের লাশের কাছে দেবা যখন শ্রদ্ধাঞ্জলি জানাতে যায়, ঠিক তখনই তার মেয়ে প্রীতি এসে তাকে বাধা দেয় এবং রীতিমতো অপমান করে। দেবা প্রীতির কাছে অপমানিত হয়ে বাহিরে গিয়ে বসে থাকে। এমন সময় দেবা কানের কাছে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। দেবা দেখে রবি নামের এক লোক মদের বোতল হাতে নিয়ে কাঁদছে আর বলছে আর কত লোককে এভাবে মরতে হবে। দেবার মনে তখন একটা সন্দেহ হয়, তাই দেবা রাজশেখরের পোস্টমর্টেম রিপোর্টটি দেখতে চায়। রিপোর্ট দেখে দেবা পুরোই অবাক হয়ে যায়, কারণ রাজশেখরের মৃত্যুর কারণ যেটা তার পরিবারকে বলা হয়েছিল সেটা পোস্টমর্টেম রিপোর্টের সাথে মিলছে না। বলা হয়েছিল রাজশেখর হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী রাজশেখরের মার্ডার হয়েছে। তার বুকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। দেবা আরও জানতে পারে যে রাজশেখর যে রিসার্চ সেন্টারে কাজ করত সেখান থেকে সে 5 বছর আগে রিজাইন নিয়েছে। তাহলে এতগুলো বছর রাজশেখর কোথায় ছিল, কি বা করতো? এসব জানার আগে রাজশেখর আবার যায় প্রীতির কাছে। প্রীতি প্রথমে দেবার সাথে কথা বলতে চায় না, কিন্তু দেবা তার কাছে 2 মিনিট সময় চেয়ে নিয়ে বলে
তোমার বাবার অরিজিনাল পোস্টমর্টেম রিপোর্ট আর তোমার কাছে যে রিপোর্ট আছে সেটা একটার থেকে একটা আলাদা। নিশ্চয়ই কোনো চক্রান্তের শিকার হয়েছে রাজশেখর, তাই সে তার ফ্যামিলি অর্থাৎ প্রীতিকে প্রোটেক্ট করার জন্য তার আশেপাশেই থাকতে চায়। উল্টে বলে, এসব করলে তো আর আমার বাবা ফিরে আসবে না, তাহলে আমাদের নিজেদের মতোই থাকতে হবে। কিন্তু দেবা প্রীতির কাছে প্রতিজ্ঞা করে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ সে নেবেই। এরপর দেবা রাজশেখরের মাতাল বন্ধু রবিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করে। তখন সে দেবাকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে রাজশেখর গত 5 বছর ধরে কাজ করেছে। রবি দেবাকে আরো বলে, রাজশেখর অনেক রিসার্চ করে একটি চেয়ার তৈরি করেছিল যেটাতে কিনা মৃত যে কোনো কিছুর বডি রাখলে সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ছাই হয়ে যেত। সে এটা মূলত পশু পাখির জন্য তৈরি করেছিল, যেন মৃত পশু পাখি যেখানে সেখানে না ফেলে এটাতে পুড়িয়ে ফেললে পরিবেশ বান্ধব হবে। কিন্তু এটা যখন সে সকলের সামনে এনেছিল তখন অথরিটি সেটা অ্যাপ্রুভাল করেনি, কারণ তারা বলেছিল যদি এই চেয়ারটা গ্যাং বা ক্রিমিনালদের হাতে গিয়ে পড়ে তাহলে ভালোর চেয়ে খারাপ ইফেক্টই বেশি পড়বে। তাই তারা চেয়ারটা তাদের হেফাজতে নিয়ে নেয়। এদিকে সাইমন তার গ্যাং নিয়ে সিন্ডিকেটদের বাইরে গিয়ে স্মাগলিং করে প্রচুর টাকা ইনকাম করে, যে কারণে সিন্ডিকেটের বাকি সদস্যরা বুঝতে পারছিল না সাইমন কিভাবে এত টাকার মালিক হয়ে যাচ্ছে। ঠিক এই জন্যই তারা সাইমনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সাইমন তাদের মেরেই কাবু করে ফেলে। আর তার সাথে যুক্ত হয় দয়াল। দয়াল সাইমনের জন্য শত্রুদের হাতে বেশ কিছু ছুরির আঘাত খায়। সে সময় সাইমন সিন্ডিকেটদের 22 জন সদস্যকে মেরে ফেলে। এখন এতগুলো বডি এক রাতে তো গুম করা তাদের পক্ষে সম্ভব ছিল না। সে সময় সাইমনের ছেলে অর্জুন এসে সাইমনকে বলে সেই চেয়ারের কথা। অর্জুনের কথা শোনার পর সাইমন রাজশেখরকে খুঁজে বের করে। সাইমন রাজশেখরকে তার হয়ে কাজ করার জন্য প্রস্তাব দিলে রাজশেখর প্রথমে রাজি হয় না, কিন্তু সাইমন তাকে হুমকি দেয় যে তার 3 মেয়েকে সে মেরে ফেলবে। এটা শুনে রাজশেখর বাধ্য হয়ে সাইমনের কথায় রাজি হয়ে যায়। সেদিন রাতে রাজশেখর নতুন চেয়ার বানিয়ে 22টা ডেড বডি পুড়িয়ে ফেলে। এটা দেখে সাইমন খুশি হয়ে রাজশেখরকে টাকা দিয়ে বলে, যদি তুই মুখ খুলিস তাহলে তুই ফেঁসে যাবি। সাইমন রাজশেখরকে আরো জানায়, আজকের পর থেকে যখন ডাকবো তখনই তোর আসতে হবে। রাজশেখরের জন্য সাইমন একটা গোপন অফিসও সেট করে দেয়। তখন থেকেই রাজশেখর সাইমনের কর্মচারী হয়ে কাজ করে। রাজশেখর তার বড় মেয়েকে মাঝে মাঝে সেই অফিসে নিয়ে আসতো। তাই রাজশেখর মারা যাবার পর তার বড় মেয়ে প্রীতি একমাত্র এই চেয়ারটিকে কন্ট্রোল করতে পারত। এদিকে রাজশেখর মারা যাওয়ায় সাইমন ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন দয়াকে বলে রাজশেখরের মেয়ে প্রীতিকে দিয়ে তারা এই কাজ করাবে বলে সিদ্ধান্ত নেয়। দয়া তখন কিছু লোক পাঠায় প্রীতির হোস্টেলে গিয়ে তাকে উঠে আনার জন্য। সেখানে গিয়ে তারা প্রীতিকে তাদের সামনে আসতে বলে। যদি সে নিজের থেকে এসে গাড়িতে না ওঠে তাহলে তারা গায়ে হাত দিতে বাধ্য হবে। ঠিক তখনই এন্ট্রি হয় দেবার। দেবা বলে, একবার শুধু হাত তো লাগিয়ে দেখা, দেখি তোদের কত সাহস। তখন একজন সামনে আসতে চাইলেই দেবা শুরু করে তার মারাত্মক লেভেলের খেল। একে একে সবাইকে ধোলাই করতে থাকে দেবা। তার ফাইটিং স্টাইল দেখে হোস্টেলে সবাই অবাক হয়ে যায়। দেবা তখন একজনকে ধরে জিজ্ঞেস করে কেন তারা প্রীতিকে উঠিয়ে নিয়ে যেতে চায়। তখন লোকটা বলে দয়ার কথায় তারা প্রীতিকে নিতে এসেছিল সেই মেশিনটা অপারেট করার জন্য। এটা শোনার পর দেবা বলে, এটা আগে বলবি তো, আগে জানলে আমি নিজেই যেতাম তার সাথে দেখা করতে, ওই মেশিন তো আমি অপারেট করতে পারি। এটা বলে দেবা লোকগুলোর সাথে দয়ার কাছে যেতে থাকে, কিন্তু বাস্তবে দেবা মেশিনটা চালু করতে জানে না। দেবা প্ল্যান করেই তাদের গ্যাং পর্যন্ত পৌঁছায় যাতে করে সে তাদের বিষয়ে সবকিছু জানতে পারে। দয়া দেবাকে দেখে বিশ্বাস করতে পারে না যে একাই সে এতগুলো লোককে মেরেছে। তখন একটা লোক আসে দেবাকে মারতে। দেবা তাকে এক মুহূর্তেই কাবু করে ফেলে। এবার দেবা বলে যদি তারা দেবার কথা বিশ্বাস না করে তাহলে সে এখান থেকে চলে যাবে। দয়া তখন দেবাকে নিয়ে যায় সেই গোপন রুমে যেখানে রাজশেখর কাজ করত। দয়া একটা ডেড বডি নিয়ে এসে বলে এটা পুড়িয়ে ফেলতে। দেবা দয়াকে বলে এই চেয়ার চালু করলে তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, তাই তাদের রুমের বাহিরে যেতে বলে। দয়া বাহিরে গেলে প্রীতির কাছে দেবা মেশিনের ব্যাপারে জানতে চায়। প্রীতি জানায় সে মাত্র 2 বার এই রুমে এসেছিল, তাই সেও ভালো করে এই মেশিন অপারেট করতে জানে না। তারপরেও প্রীতি চেষ্টা করে সেই মেশিনটি চালানোর। অনেকবার চেষ্টা করার পর অবশেষে তারা এটার সঠিক ব্যবহার করতে পারে। তখন থেকেই সাইমনের কর্মচারী হয়ে দেবা আর প্রীতি কাজ করে, ঠিক যেমনটা রাজশেখর করত। এর মাঝে দেবা লুকিয়ে লুকিয়ে তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। সেদিন অর্জুন দয়াকে ফোন করে জানায় তাদের বোটে একজন কর্মচারী আছে, সে পুলিশের সাথে দেখা করেছে। এটা শুনে দয়া সেই লোককেও খুঁজে বের করে নির্মমভাবে হাতে পেরেক মেরে দেয়। এরপর সাইমন এসে লোকটিকে হাতুড়ি দিয়ে একদম শেষ করে ফেলে। দেবা তার ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে যে রাজশেখরকে সাইমন মারেনি, কারণ রাজশেখর তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব ছিল।
তাহলে রাজশেখরকে মারলো কে? এই প্ল্যানের উত্তর খোঁজার আগে দেবা প্রীতিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এখানে প্রীতি একেবারেই সেফ নয়। কিন্তু প্রীতি এই কাজ ছেড়ে যেতে চায় না। প্রীতি বলে তার বাবা মারা যাওয়ার পর তার এবং তার বোনদের পড়ালেখার খরচ চালানো খুব কঠিন হয়ে গেছে। তখন দেবা তার কাছে থাকা টাকাগুলো প্রীতিকে দিয়ে বলে, আমার তোর কোনো টাকার প্রয়োজন নেই, আর তাছাড়া তোমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, সেসবের কাছে এই টাকা কিছুই না। ঠিক সে সময় দয়া দেবাকে ফোন করে জানায় সাইমন প্রীতিকে তার কাছে নিয়ে যেতে বলেছে। তাই দেবা ইচ্ছে না থাকলেও প্রীতিকে নিয়ে বাধ্য হয়ে সাইমনের কাছে যায়। সাইমন দেবাকে দেখে বলে, আমার কেন জানি তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি তোমাকে। কিন্তু দেবা সাইমনকে চিনতে পেরেও বলে, না তো, আমাদের কোথাও দেখা হয়নি। তখন সাইমন বিষয়টি নিয়ে আর মাথা না ঘামিয়ে দেবাকে একটা লাশ দেখায়। দেবা সেখানে থাকা লাশ দেখে চমকে ওঠে। লাশটি ছিল সাইমনের সব থেকে কাছের লোক দয়ালের। তখন মুভি ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় ঋষি নামের সেই লোকটিকে। সাইমন বলে, আমাদের গ্যাংয়ে পুলিশ অন্য কেউ নয়, এই দয়ালই সেই লোক যে 9 বছর ধরে আমার পেছনে ছুরি মেরে আমারই কাছের লোক হয়ে থাকতো। বাপরে বাপ, কি টুইস্ট ছিল এটা। সাইমন এবার দয়ালের লাশ দেবাকে দিয়ে বলে একে না পুড়িয়ে মাটিতে পুঁতে রাখতে, কারণ সে দেখতে চায় তার বডি শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে। সে যে অপরাধ করেছে তার শাস্তি অনেক কম হয়ে গেছে। দেবা তখন প্রীতিকে নিয়ে দয়ার বডিটা একটি কবরস্থানে গিয়ে পুঁতে ফেলে, কিন্তু হঠাৎ করেই সেই কবরের মধ্যে থেকে একটা হাত উঠে আসে। তার মানে দয়াল এখনো বেঁচে আছে। এরপর দেবা তাকে বাহিরে বের করে নিয়ে আসে। দয়া তখন দেবার কাছে নিজের জীবন ভিক্ষা চায়, বলে সে গত 5 বছর যাবৎ তার স্ত্রী সন্তানের মুখ দেখেনি। এই ঘটনাটি সাইমনের কাছে পৌঁছাইলে সাইমন দয়ালকে সেখানে শেষ করে দিতে বলে। ওদিকে অন্য একজন দেবাকে ফোন দিয়ে বলে দয়াকে যেন সে না মারে, কারণ তার কাছে অনেক অনেক টাকা রয়েছে। লোকটি আরো বলে দয়ার কাছে যদি তারা জানতে পারে সেই টাকাগুলো কোথায় রেখেছে, তাহলে সেগুলো তারা দুজনে ভাগ করে নেবে। এরপর সাইমনের গ্যাংয়ের সেই লোকটা ততক্ষণে কবরস্থানে পৌঁছে যায়। গিয়ে দেবার কাছে জানতে পারে দেবা তাকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে। দেবা বলে যদি আমি তাকে বাঁচিয়ে রাখতাম তাহলে সে কমিশনারের অফিসে যেত, আর তাতে করে আমরা সবাই বিপদে পড়তাম। ওদিকে সাইমন পোর্টের ভেতরে একটা পার্টির আয়োজন করে সেখানে নাচ গান করতে ব্যস্ত ছিল। দেবা আসার পর সাইমন তাকে ডেকে পাঠায়, বলে তুই নিজেও জানিস না তুই কি করেছিস। আমি জানি যে তুই এখানে এসেছিস তোর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে, আর সেটা তুই নিজের অজান্তেই নিয়ে ফেলেছিস। এটা বলে সাইমন দেবার সামনে তার ল্যাপটপে একটু ভিডিও ওপেন করে। সেখানে দেখা যায় রাজশেখরকে যে মেরেছে সে অন্য কেউ নয়। রাজশেখরকে সে বুকে ঘুষি মেরে ফেলেছিল, কিন্তু মৃত্যুর আগে রাজশেখর দয়াকে কিছু একটা বলে গিয়েছিল। এটা দেখার পর দেবার যেন রাগে চোখ মুখ ফেটে যাচ্ছিল। এর কারণ ছিল ঠিক কিছুক্ষণ আগে দেবার যাকে মেরে ফেলার কথা তাকে আসলে সে মারেনি, অর্থাৎ দয়াল তাদের হাতে পায়ে পড়া দেখে প্রীতি আর দেবা তাকে না মেরে তাকে বাঁচিয়ে রেখেছিল। এখানেই শেষ নয়, দয়ালের রিকোয়েস্টে ট্রেনে করে তার গন্তব্যে তখনই দেবার কাছে দয়ালের ফোন আসে। ফোন করে তার আসল রূপ জানিয়ে দেয় সে ততক্ষণে প্রীতিকে জিম্মি করে ফেলেছে। দেবা দয়ালের কাছে জানতে চায় রাজশেখর তার মৃত্যুর আগে কি বলে। এই পাওয়ার হাউসের রহস্যটা কি? মুভির সিন তখন ব্যাক করে 30 বছর পিছিয়ে নিয়ে যাওয়া হয়। তখন দেবা আর রাজশেখর একটা পোর্টে কুলির কাজ করত, আর দেবা সে কুলিদের লিডার ছিল। তখন হুটহাট কারো না কারোর সাথে মারামারি লেগেই থাকতো তাদের। এই দেবা শুধু রাজশেখরের বন্ধুই ছিল না, সে ছিল তার বোনের প্রেমিক। দেবা তখন খুব বেশি ড্রিঙ্ক করত, কিন্তু একদিন এইসব বিষয় নিয়ে কুলিদের সাথে মারামারি হওয়ার পর রাজশেখর দেবাকে দিয়ে একটি প্রমিস করিয়ে নেয় সে যেন আর কোনোদিন মদ না খায়। অন্তত রাজশেখর যতদিন বেঁচে আছে ততদিন, সে মারা গেলেই সে মদ খেতে পারে। দিন চলে আসে প্রেজেন্টে। সাইমন দেবাকে মদ অফার করলে দেবা সেই মদ খাওয়া শুরু করে, কারণ তার বন্ধু তাকে বলেছিল যে সে মারা গেলে সেই মদ খেতে পারে। তখন সেখানে সেই লোক চলে আসে যে দয়ালকে বাঁচিয়ে রাখতে বলেছিল, কারণ সে এতক্ষণে জেনে গেছে দেবা দয়াকে মারেনি। তাই লোকটা দেবাকে বলে তুই যদি দয়াল কোথায় আছে না বলিস তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। এটা বলার সাথে সাথে দেবা একটা ছুরি দিয়ে লোকটাকে আঘাত করে মেরে ফেলে। ওদিকে প্রীতি যেহেতু দয়ার হাতে বন্দি রয়েছে, তাই দয়া বলে দেবাকে এখন তার কথা মতো চলতে হবে। দেবাও তার কথায় রাজি হয়ে যায়। এবার প্রীতিকে দয়া জানায় তার বাবাকে সে কিভাবে মেরেছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
রাজশেখর দয়ার কিছু পার্সোনাল ইনফরমেশন জোগাড় করে ফেলেছিল আর তার বিরুদ্ধে একটা ফাইলও তৈরি করেছিল। সেটা যখন দয়া জানতে পারে তখন রাজশেখরকে সে মেরে ফেলে আর সবার সামনে হার্ট অ্যাটাকের কারণ দেখায়। এটা অবশ্য রাজশেখর দয়াকে বলেছিল যে তার মৃত্যু যেন ন্যাচারাল দেখানো হয়, তা না হলে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পাওয়ার হাউস অবশ্যই আসবে। বর্তমানে সাইমনের ছেলে একটা মেয়ের সাথে প্রেমে জড়ায় আর তাকে সে বিয়ে করতে চায়, কিন্তু এই কথা সে তার বাবাকে কোনোভাবেই জানাতে পারছিল না। তাই অর্জুন দেবাকে বলে সে যেন তার বাবার সাথে কথা বলে। দেবা জানাবে বলে সেখান থেকে চলে যায়। এরপর সাইমনের গ্যাংয়ের একজন দেবাকে জানায় সাইমন শুধু তার পোর্টে স্মাগলিং ব্যবসায়ী করে না, সেখানে তার থেকেও বড় অন্যায় চলে। সেখানে লোকদের মেরে ফেলে তাদের হার্ট কিডনি বিদেশে বিক্রি করে দেওয়া হয়। পোর্টের সব কর্মীদের মেডিকেল চেক আপ করানোর নামে তাদের হার্টের টেস্ট করানো হয়। এরপর যাদেরটা ম্যাচ করে যায় তাদেরকে স্পেশালভাবে যত্ন করানো হয়। এরপর তাদের ঘুমন্ত অবস্থায় মেরে ফেলে হার্ট ট্রান্সফার করা হয়। এই ইনফরমেশন পাওয়ার পরে দেবা সেখান থেকে চলে যায়। দয়া তখন দেবাকে ফোন করে জানায় সে যেন সাইমনের ছেলেকে মেরে ফেলে, তবেই সে প্রীতিকে ছেড়ে দিবে। তাই দয়ার কথা মতো দেবা অর্জুনের সাথে দেখা করে। তখনই দয়া ফোন করে দেবাকে বলে পিস্তল দিয়ে তখনই তাকে যেন গুলি করে মেরে ফেলে। দেবা তাকে বুঝিয়ে বলে যে এই গ্যাংয়ের মধ্যে অর্জুন সবচেয়ে ভালো ছেলে। দেবা তাকে মারতে না চাইলে দয়া প্রীতিকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে দেবা গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে যায়। একসময় তাকে নিয়ে একটা নদীর তীরে যায়। সেখানে অর্জুনের প্রেমিকা বসেছিল। দেবা অর্জুনকে মারার বদলে মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে বলে। ওদিকে সাইমন তখন বিদেশে ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিল। সাইমনকে তার গ্যাংয়ের একটা লোক ফোন দিয়ে বলে দেবা আর অর্জুন এই গাড়িতে একসাথে রয়েছে। এটা শুনে সাইমন বেশ চিন্তিত হয়ে পড়ে। ওদিকে দয়া দেবাকে ফোন করে বলে অর্জুনকে ছেড়ে দিয়ে তুই চরম ভুল করলি। তখন দয়া দেবাকে ভিডিও কল করে প্রীতিকে মারার হুমকি দেয়, কিন্তু দেবা একটা পাগল করা হাসি দিয়ে বলে প্রীতিকে মারার আগে তুই দেখ তোর সিক্রেট ওয়ার্ল্ডে কোনো ফেল আছে কিনা, আর সাথে এটাও জেনে নে তোর স্ত্রী এখন কোথায়। বলা ভালো অর্জুনের প্রেমিকা আসলে দয়ার স্ত্রী, আর দেবা যখন অর্জুন আর তার প্রেমিকাকে পালিয়ে যেতে বলেছিল তখন সেখানে আর অন্য কেউ ছিল না। তাই দেবার বুঝতে বাকি থাকে না যে এই খবর সেই মেয়েটাই দয়াকে দিয়েছে। এটা সন্দেহ করে দেবা মেয়েটার বিষয়ে জানতে পারে সে আসলে কল্যাণী, দয়ার স্ত্রী। এই মিশনে দুজনে মিলেই প্ল্যান করে এসব করেছে। যাই হোক, দেবা অলরেডি কল্যাণীকে ধরে ইলেকট্রিক চেয়ারে বেঁধে রেখেছে। সেটা যখন দয়াকে দেখায় তখন দয়া প্রীতিকে ছেড়ে দেয়। এরপর প্রীতি দয়ার গালে একটি থাপ্পড় লাগিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে রবি দেবাকে জানায় রাজশেখর তাকে বলেছিল দেবার একটা সন্তান রয়েছে। এটা শুনে দেবা একেবারে স্তব্ধ হয়ে যায়। সে আরো জানায় যদি কেউ তার পুরাতন ল্যান্ডলাইনে ফোন করে কুলি নাম্বার বলে তাহলে সেই হবে তার সন্তান। এরপর দেবা তার লোকেদের কাছে খবর নেয় যে তার ল্যান্ডলাইনে কেউ ফোন করেছিল কিনা। তারা বলে কোনো ফোন আসেনি। আসলে ব্যাপারটা হলো যখন রাজশেখরের বোনের সাথে দেবার সম্পর্ক ছিল সে সময় দেবার সন্তান রাজশেখরের বোনের গর্ভে। এই সত্যটা সবার কাছে লুকানো ছিল। রাজশেখর বেশ কয়েকবার মেনশনে গিয়েছিল এই কথাটা জানানোর জন্য, কিন্তু কোনো কারণবশত তাকে আর বলা হয়ে ওঠেনি। দেবা এবার মনে করে রাজশেখরের আরো যে দুইটা মেয়ে আছে তাহলে সে দুজনের মধ্যেই হয়তো একজন তার সন্তান। তাই সে তাদের কাছে যায় এবং কিছু জিজ্ঞাসাবাদ করে আশাস্বরূপ কিছু জানতে না পেরে সেখান থেকে চলে আসতে চায়। ঠিক সেই সময় সাইমনের লোকজন মেনশনে অ্যাটাক করে, কারণ দেবার কাছে সাইমনের যত সব ইললিগ্যাল ব্যবসার কাগজপত্র ছিল। ওদিকে কল্যাণী অর্জুনের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে অর্জুন কারো বাধা না শুনে কল্যাণীর হাতের বাঁধন খুলে দেয়। এরপর কল্যাণী অর্জুনকে জড়িয়ে ধরে, কিন্তু একটু পরেই অর্জুনকে এক ঝটকায় ফেলে দিয়ে তাকে মারতে শুরু করে। আসলে এই কল্যাণী দয়ার স্ত্রী নয়, এ আসলে এই মিশনের একজন পার্টনার। পুলিশ সেকশন থেকে তাদেরকে এই মিশনের জন্য পাঠানো হয়, কিন্তু এর মাঝে তারা একটু ডিসিশন চেঞ্জ করে। তারা ভাবে যদি পুলিশের কথায় কাজ করে তাহলে শুধু তারা মেডেল পাবে, আর যদি একটু কায়দা মতো কাজ করে তাহলে অনেক টাকা আত্মসাৎ করতে পারবে। এরপর কল্যাণী দয়াকে ফোন করে জানায় সে ছাড়া পেয়েছে, সে যেন প্রীতিকে ছেড়ে না দেয়। এটা শুনে দয়া ফোন কেটে দিয়ে প্রীতিকে ধরার জন্য যায়। ততক্ষণে প্রীতিকে দেবার লোক গাড়িতে তুলে নিয়েছিল, কিন্তু দয়া তাদের পিছু নিয়ে একসময় গাড়িতেই ধস্তাধস্তি শুরু করে। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রোডের মাঝখানে গিয়ে বাড়ি খেয়ে থেমে যায়। তখন একজন প্রীতিকে নিয়ে ট্রেনে উঠলে দয়া সেখানেও পৌঁছে যায়। দয়া প্রীতির পিছু নিলে ট্রেনের লোকেরা তাকে বাধা দেয়। প্রীতি তখন হতাশ হয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকে তার বাবার কথা।
তার বাবা তাকে বলেছিল যদি কখনো এমন সময় আসে যে সামনে বাঁচার আর কোনো উপায় নেই, তখন সে যেন তার সেভ করা নাম্বারে কল করে কুলি নাম্বার 5822 বলে, তাহলে তাকে বাঁচাতে কেউ একজন আসবে। প্রীতি তখন কোনো উপায় না পেয়ে তার সাথে থাকা লোকটির ফোন থেকে সেই নাম্বারে কল দেয়। এদিকে মেনশনে দেবার সাথে গুন্ডাদের তুমুল লড়াই চলছে। তার মধ্যে প্রীতি সেই পুরাতন ল্যান্ডলাইনে কল করেছিল। দেবা খুব কষ্টে গিয়ে সেই কলটি রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে বলে, আমি প্রীতি, আমি বিপদে রয়েছি, আমার বাবা এই নাম্বারে ফোন করে কুলি নাম্বার 522 বলতে বলেছিল। এটা শুনে দেবা একেবারে স্তব্ধ হয়ে যায়। সে জানতে পারে প্রীতি তারই সন্তান। প্রীতি দেবাকে ট্রেনের লোকেশন বলেছিল। ততক্ষণে দয়া এসে প্রীতির গলা চেপে ধরে। যে লোকটার থেকে প্রীতি ফোন নিয়েছিল সে লোকটা প্রীতিকে বাঁচাতে গেলে দয়ার সাথে তার ধস্তাধস্তি হয়। একসময় সেই লোক সহ দয়া ট্রেন থেকে পড়ে যায়। ওইদিকে ফোনের লাইন কেটে যাওয়ায় দেবা পাগলের মতো হয়ে যায়। তাকে চারিদিক থেকে গুন্ডারা ঘিরে ধরে। সে সময় দেবার সাহায্য করতে আরো 18 জন কুলি সেখানে আসে। তারা সবাই মিলে সেই গুন্ডাদের মেরে ফেলে। ওদিকে দয়ার হাত থেকে প্রীতি বেরিয়ে যায়। সে সময় কল্যাণী দয়াকে ফোন করে জানায়, স্টেশনে এত নম্বর গাড়িতে অর্জুন আছে, তার সাথে কি করতে হবে তুমি তো ভালো করেই জানো। দয়া স্টেশনে সেই গাড়িতে গিয়ে বসে এবং সাইমনকে ভিডিও কল করে বলে সে নাকি দেবার কথা মতো তার বিরুদ্ধে কাজ করছে। আরো বলে এসব না করলে দেবা আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে। দয়া এবার ক্যামেরা ঘুরিয়ে অর্জুনের দিকে করে তাকে মেরে ফেলে আর বলে এটাও সে দেবার কথা মতোই করছে, নইলে তার স্ত্রী সন্তানকে সে ফিরিয়ে দিবে না। এটা দেখার পর সাইমন ভীষণ রেগে চিৎকার করে। ওদিকে প্রীতি ট্রেন থেকে নেমে গেলে কল্যাণী তাকে গিয়ে বলে, দেবা আমাকে পাঠিয়েছে তোমাকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই বলে কল্যাণী প্রীতিকে নিয়ে একটা গাড়িতে গিয়ে বসে। সেই গাড়িতে আবার সাইমনের লোক আগে থেকেই ছিল, তাই তাদের নিয়ে আসা হয় সাইমনের কাছে। সাইমন কল্যাণীকে বলে, তুই আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়েছিস। এরপর দয়াকে ফোন দিয়ে সাইমন কল্যাণীর অবস্থা দেখায়, কিন্তু কল্যাণী তার নাকা কান্না কেঁদে সাইমনকে বলে সে দয়ার কথাই এসব করেছে। এই বলে তার পা থেকে একটি ছুরি বের করে সাইমনকে মারতে যায়, কিন্তু সাইমন সেই ছুরি তার গলায় বসিয়ে কল্যাণীর সমাপ্তি ঘটায়। এবার দেবা আসে সাইমনের কাছে প্রীতিকে উদ্ধার করার জন্য, কিন্তু সাইমন দেবাকে বলে সেদিন যদি তুই দয়াকে ছেড়ে না দিতিস তাহলে আজ আমার ছেলে বেঁচে থাকতো। নিজের লোক হারানোর ব্যথা বোঝানোর জন্য দেবার সামনে প্রীতিকে সে হার্ট অপারেশনের জন্য পাঠায়। তখন দেবা তাকে বলে, আমি কে তুই অনেকবার জানতে চেয়েছিস। তখন দেবা তার আসল পরিচয় জানায়। দেবা অনেক বছর আগে যে পোর্টে কুলির কাজ করত, একদিন তাদের সেই পোর্টে স্মাগলিং ধরা পড়ে। কুলিরা যেসব মালামাল নিয়ে যাওয়া আসি করছিল সেগুলো আসলে ড্রাগ ছিল। তাই তাদের বলা হয় 100 জন কুলি যদি অপরাধ স্বীকার করে নেয় তাহলে বাকিদের ছেড়ে দেওয়া হবে। তাই দেবা নিরপরাধ হয়েও অপরাধ স্বীকার করে নেয় বাকিদের বাঁচানোর জন্য। তখন সেই মালিক তাদের ছেড়ে দেওয়ার বদলে সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে মারতে চায়, যার কারণে সেদিন বোটে অনেক মারামারি হয়। সেখানে অনেক লোক সেদিন মারাও গিয়েছিল। আর দেবার হাতে সেই মালিক জেভিয়ারও খুন হয়েছিল। সে জেভিয়ার আর অন্য কেউ না, সাইমনের বাবা। এসব বলার পর দেবা আরো বলে প্রীতি তার বন্ধুর মেয়ে নয়, বরং সে তার নিজের মেয়ে। এসব শুনে দেবা আর সাইমনের মধ্যে লড়াই শুরু হয়। সে সময় সাইমন দেবাকে জানায়, তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে তোকে মারার জন্য কেউ আসবে। দেবা তার এসব কোনো কথায় কান না দিয়ে সাইমনকে ওখানেই মেরে ফেলে। ওদিকে দেবার বন্ধু কালিশা গিয়ে প্রীতিকে সাইমনের লোকদের থেকে বাঁচায়। এরপর দেবা, কালিশার প্রীতি সবাই মিলে মেনশনের দিকে যেতে নিলে হঠাৎ অনেকগুলো গাড়ি এসে তাদের ঘিরে ফেলে। এরপর তাদের কিছু না বলে চোখে কালো কাপড় বেঁধে মরুভূমিতে নিয়ে যাওয়া হয়। সাইমনের কথা অনুযায়ী সেখানে এন্ট্রি হয় এক বিষাক্ত মাফিয়ার গ্যাং দাহার। সাথে তার অসুস্থ বাবাও ছিল। দাহা তার বাবাকে গিয়ে বলে এদের কি করা যায়। তার বাবা নির্দেশ দেয় তাদের মেরে ফেলো। দাহার বেশ কিছু লোককে সেখানে মেরেও ফেলে, কিন্তু দাহা দেবার দিকে এগিয়ে গিয়ে দেবাকে চিনতে পারে। আজ থেকে 30 বছর আগে যখন দেবা ড্রাইভারকে মেরে ফেলেছিল তখন দাহা সেখানেই উপস্থিত ছিল, কারণ সে জেভিয়ারের বিজনেস পার্টনারের ছেলে। সেদিন দেবার ফাইটিং স্টাইল দেখে দাহা দেবার ফ্যান হয়ে যায়। গত 30 বছর তারা দেবাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। তারা ভেবেছিল দেবা মারা গিয়েছে। আজ যখন দেবার সাথে দেখা হয়েছে তাই দাহা দেবাকে তার পার্টনার হিসেবে কাজ করার জন্য অফার দেয়। দেবা রাজি হয়ে যায়, কিন্তু সে জানায়
কুলিদের যেন কোনো ক্ষতি না হয়। এর মধ্যেই দাহার লোকেরা ততক্ষণে দয়াকে তুলে নিয়ে আসে। দেবা তাকে একটা বড় গর্তে ফেলে দেয় আর দাহার লোকেরা তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। দাহা জানায় এই একটা লোকের জন্য এত বড় গর্ত। তখন দেবা হাসতে হাসতে বলে, এই গর্ত খোঁড়ার এক্সপার্ট। এরপর দেবা হয়ে ওঠে দাহার পার্টনার। এই সিনের মধ্য দিয়েই এই সিনেমাটির সমাপ্তি ঘটে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।